সিনেমার শুরুতে আমরা এক ডাক্তারকে দেখতে পাই, যাকে নির্জন একটি জায়গায় তৈরি একটি বাড়িতে এমিলি রোজ নামের একটি মেয়ের মৃতদেহ পরীক্ষা করার জন্য পুলিশ দ্বারা ডেকে পাঠানো হয়েছিল। ডাক্তার ঘরে ঢুকে দেখে যে পরিবারের সবাই শোকাচ্ছন্ন হয়েছিল, এবং যখন তিনি মৃতদেহটির ঘরে ঢোকে তখন আমরা দেখতে পাই দেওয়ালে কেউ যেন নখ দিয়ে প্রচুর আঁচড় কেটে রেখেছে। এরপর পুলিশের উপস্থিতিতে ডাক্তার দেহ পরীক্ষা করে ঘর থেকে বেরিয়ে এসে রোজের পরিবারের সবাইকে বলেন যে এমিলি রোজের মৃত্যু স্বাভাবিক নয়। তিনি বলেন এক্সর্সিজম অর্থাৎ মন্ত্র দিয়ে ভূত তাড়ানোর সময় তার প্রতি অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপর সেখানে ফাদার রিচার্ড মুরকে দেখানো হয়, যিনি এই এক্সর্সিজম করেছিলেন। তিনি উদাস ও একটু ভীত হয়ে ঘরের বাইরের ফার্ম হাউসের দিকে তাকিয়ে আগের কিছু একটা জিনিস নিয়ে ভাবছিলেন। তখন ডাক্তারের কথা মতন পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। এরপর আমরা দেখি যে মিডিয়ায় সর্বত্র এই খবর ছড়িয়ে পড়ে যে চার্চ আর চার্চের ফাদারের অবহেলার কারণে 19 বছর বয়সী এক নিষ্পাপ মেয়ে এমিলির মৃত্যু হয়েছে। আর যখন এমিলির মেডিকেল সায়েন্সের তৈরি ওষুধের প্রয়োজন ছিল, তখন ফাদার ওষুধ বন্ধ করে দিয়ে তন্ত্রবিদ্যার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করছিলেন, অর্থাৎ এক্সর্সিজমের মাধ্যমে। এরপর আমরা দেখি যে এমিলির মৃত্যুর জন্য ফাদারকে দায়ী করে জেলে পাঠানোর জন্য জনগণের পক্ষ থেকে সরকারি পক্ষে তাদের সবথেকে যোগ্য উকিল ইথান থমাসকে নিয়োগ করা হয়। আর অন্যদিকে ফাদার রিচার্ড মুরকে রক্ষা করার জন্য চার্চ এরিন ব্রুনার নামে একজন মহিলা উকিলকে পাঠায়, যে সবেমাত্র বিভিন্ন কেস জিতে তার নিজের কেরিয়ারের শীর্ষে ছিল। এরিন এই মামলাটা নিতে রাজি হয়নি, কিন্তু কোম্পানির বস তাকে বলল যদি সে জিতে যায় তাহলে তাকে ওই আইনজীবীদের কোম্পানির সিনিয়র পার্টনার করা হবে। তাই সে রাজি হলো মামলাটা নিতে। এখন এরিন জেলে ফাদার মুরের সাথে দেখা করতে আসে তার হয়ে কেসটি লড়ার জন্য। ফাদার এখানে এরিনকে বলে যে আমি একটাই শর্তে তোমাকে আমার হয়ে কেস লড়তে দেবো, যদি তুমি এমিলির সাথে সত্যিকারের কী ঘটেছিল এবং কিভাবে মারা গিয়েছিল এই সত্যটা সকলের সামনে প্রকাশ করো। যেহেতু আদালত এইসব ভূত তাড়ানোর জন্য এমিলি মারা গিয়েছে বিশ্বাস করবে না, তাই এরিন ফাদারকে বলে যে আমি আপনার শর্ত মানতে রাজি আছি, কিন্তু আপনাকেও কথা দিতে হবে যে আমি আপনাকে জেতাবার জন্য অর্থাৎ নিজের কেরিয়ার বজায় রাখার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারি, সেটা আপনাকে মেনে নিতে হবে। ফাদার মুর তার শর্তে রাজি হয়। এরপর এরিন এমিলির মাকে দেখতে গেল। এমিলির মা বলল এমিলি খুব মিষ্টি, হাসি খুশি আর পড়াশোনায় ভালো ছিল। স্কলারশিপ পেয়ে বাড়ি থেকে দূরে শহরে উচ্চশিক্ষার জন্য গিয়েছিল। এরপর দেখানো হয় রেস্তোরাঁতে এরিনের সাথে বিরোধী পক্ষের উকিল থমাস দেখা করতে আসে। থমাস বলে যে আদালতের প্রধান বিচারপতিও চাইছেন যেহেতু এই ব্যাপারটা চার্চের সঙ্গে জড়িত, তাই এটা আদালতের বাইরে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে, যাতে চার্চ ও জনগণের ওপর কোনো প্রভাব না পড়ে। তাই ফাদার মুর যদি অপরাধ স্বীকার করে নেয় তাহলে আমরা সকলে মিলে যাতে তার অন্তত সবথেকে কম শাস্তি অর্থাৎ 6 মাস জেল হতে পারে সেটা ব্যবস্থা করতে পারি। কিন্তু এরিন তার প্রস্তাবে রাজি হয় না। সে বলে যে ফাদার নিজে বলেছে যে তিনি কোনো অপরাধ করেনি এবং এমিলি তার জন্য মারা যায়নি, এবং তিনি সকলের সামনে সত্যটা প্রকাশিত করবে। এর ফলে থমাস রেগে এই বলে চলে যায় যে তাহলে কোর্টে দেখা হবে। এরপর রাতে যখন এমিলি তার বাড়িতে এই মামলাটির সব কাগজপত্র দেখছিল, তখন আমরা দেখতে পাই যে সে যখন ঘুমিয়ে পড়ে তখন তার হাতের ঘড়িটা ঠিক রাত 3টের সময় বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে এরিন যখন আদালতে পৌঁছায় সেও এই ব্যাপারটা খেয়াল করে যে তার ঘড়িটা 3টের সময় বন্ধ হয়ে পড়ে আছে। এরপর আদালতে সরকারি পক্ষে থমাস বলে যে এমিলির ডাক্তারি রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে সে শারীরিক ও মানসিকভাবে এতটাই দুর্বল ছিল যে তাকে দেখাশোনার জন্য লোকের দরকার ছিল, যার জন্য চার্চ থেকে পরিবারের সম্মতি নিয়ে ফাদার মুরকে তার দেখাশোনার দায়িত্ব দেওয়া হলে ফাদার তার ডাক্তারি চিকিৎসা না করে তিনি ভূত তাড়াবার জন্য ঝাড়ফুঁক করতে থাকে, এবং এর ফলে ফাদারের অবহেলার কারণে এমিলির মৃত্যু হয়। এখানে আদালতে উপস্থিত জুরির সদস্যদের থমাস ফাদারের হাতে সমর্পণ করার আগে এবং মৃত্যুর পরের মুহূর্তের এমিলির ফটো সবাইকে দেখায়, যেটা দেখে সবাই বিশ্বাসই করতে পারছিল না যে এরকম একটি সুন্দর মেয়ের এরকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এরপর থমাস এমিলির ডাক্তার ভোগেলকে ডাকে, যিনি ছোটোবেলা থেকেই এমিলি এবং তার বোনেদের দেখাশোনা করত। ডক্টর ভোগেল জানায় যে এমিলি ছোটোবেলা থেকেই খুব দুর্বল আর অসুস্থতায় ভুগে থাকা একটা মেয়ে ছিল, এবং বাড়ি থেকে দূরে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগেও খুব খুশি ছিল, এবং তারপর একটা চিঠিও লিখেছিল যে সে জেসার নামে একটা ছেলেকে ভালোবাসত। এর অনেক দিন পর একদিন ভোর 4টের সময় এমিলি খুব বিধ্বস্ত হয়ে কান্নাকাটি করে তাকে ফোন করেছিল, এবং সে জানায় যে সেই রাতের কথা যে রাতে সে শয়তানি শক্তির অস্তিত্ব প্রথমবার অনুভব করেছিল। সেই রাতে ভোর 4টের সময় সে ডক্টর ভোগেলকে ফোন করেছিল আর সব কথা বলেছিল। তারপর আমরা ওই রাতের দৃশ্য দেখি। তখন ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তার সব বন্ধুরা বাড়ি গিয়েছিল। যখন ঘড়িতে রাত 3টে বাজে হঠাৎ এমিলির চোখ খোলে এবং সে বাইরে কিছু একটা পুড়ে যাওয়ার গন্ধ পায়। তখন সে হোস্টেলে ঘরের বাইরে চেক করতে যায়, কিন্তু সেখানে অন্ধকারে সে কিছু একটা অদ্ভুত অনুভব করে, এবং ভয় পেয়ে কিছু দেখতে না পেয়ে সে তার রুমে ফিরে আসে এবং চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তখন হঠাৎ একটা আওয়াজ আসে আর সে দেখে টেবিলে রাখা পেন স্ট্যান্ডটা নিজে থেকেই পড়ে যায়, আর তখন কেউ তার চাদরও টানতে থাকে, এবং তারপর এমিলির ওপর সেই শয়তানি শক্তি আক্রমণ করে
এবং তার শরীরের ওপর চেপে এমিলিকে ধর্ষণ করার চেষ্টা করে। কিন্তু এমিলি যা হোকভাবে লড়াই করে সে নিজেকে রক্ষা করে এবং এই জন্যে সে তার দেহে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। এরপর আদালতে পরবর্তী সাক্ষী বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মুলারকে ডাকা হয়, যার কাছে এই ঘটনার পর এমিলিকে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার মুলার বলেন যে বিভিন্ন পরীক্ষা করে দেখে তিনি দেখেন যে এমিলির এই অবস্থা কোনো শয়তানের কারণে হয়নি, বরং মৃগী রোগের কারণে হয়েছিল, যেখানে তার মাংসপেশিগুলো সংকুচিত হয়ে যাচ্ছিল এবং এমিলি কল্পনা করছিল কেউ যেন তার দেহের ওপর চেপে বসে আছে। ডাক্তার মুলার তাকে একটা ওষুধ দিয়েছিল, কিন্তু এমিলি সেই ওষুধ বেশি দিন খায়নি, এই বলে যে তার চার্চের ফাদার মুর তাকে বলেছে যে এটা শয়তানের আক্রমণের কারণে হয়েছে, তাই ওষুধ খাওয়ার দরকার নেই। এরপর ডাক্তার মুলার বলেন যে আমার মনে হয় ঠিক সময় চিকিৎসা না পাওয়ার কারণে এই রোগ তার মস্তিষ্কেও প্রভাব ফেলতে শুরু করেছিল, যার ফলে সে নানান রকম জিনিস দেখতে লাগলো যা আসলে ছিল না, এবং এই ওষুধ খাওয়া বন্ধ হওয়ার পরই তার শারীরিক অবস্থার অবনতির কারণেই এমিলির মৃত্যু হয়েছে। এই কথা শোনা মাত্রই এরিন প্রতিবাদ করে ওঠে এবং ডক্টর মুলারকে বলে যে আপনি বলছিলেন হয়তো ওটা মৃগী হতে পারে, কিন্তু যদি না হতো, ধরি যে এমিলির অন্য কোনো মানসিক রোগ ছিল, তার জন্যই হয়তো সে পেন স্ট্যান্ডটাকে পড়ে যেতে দেখেছিল, তাহলে তো ওই ওষুধটা না খেতে বলে ফাদার মুর তার ভালোর জন্যই বলেছিল। আর আমরা জানি মৃগী এবং মানসিক রোগের চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন। এখন ডাক্তার মুলার এরিনের বক্তব্যকে সমর্থন করে সেখান থেকে চলে যায়। এরপর রাতে এরিন যখন জেলে ফাদারের সাথে দেখা করতে আসে, তখন এরিন যখন আসছিল তখন জেলের একটি খালি ঘরের ভিতর থেকে কারোর কথার ফিসফিসানি আওয়াজ শুনতে পায়, কিন্তু তার ভিতরে কাউকেই দেখতে পায় না। এরপর এরিন ফাদার মুরের সাথে দেখা করে এমিলি সম্পর্কে বাকি তথ্যগুলি জানার জন্য। এখন ফাদার মুর তাকে সমস্ত ঘটনাগুলি জানাবার আগে সাবধান করে দেয় যে এই কেসটার সাথে অনেক অন্ধকার জগতের শয়তানি শক্তি যুক্ত এবং তারা সব আমাদের আশেপাশেই আছে, তুমি বিশ্বাস করো আর না করো, তাই তুমি যেহেতু এই কেসটাতে প্রবেশ করছো তাই তোমাকে সাবধান থাকতে হবে। কিন্তু এরিন ফাদার মুরের কথা অতটা পাত্তা দেয় না। এরিন বলে আমি এসব বিশ্বাস করি না, আমি শুধু এই কেসটা জিততে আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য ভাবছি। এরপর ফাদার মুর এমিলির সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলে, যেখানে হোস্টেলে এই ঘটনার পর এমিলিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, যেখানে সে জানলার মধ্য দিয়ে ওই শয়তানকে দেখেছিল এবং সেখানে ওই শক্তি তাকে আবার আক্রমণ করে এবং তার উপর প্রভাব বিস্তার করা শুরু করেছিল। এরপর এরিন এমিলির বন্ধু জেসনের সাথে দেখা করে। জেসন তাকে জানায় যে হাসপাতালের ঘটনার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছিল। এরপর থেকে এমিলি সমস্ত মানুষের মধ্যে ওই শয়তানি শক্তির ছায়া দেখতে পাচ্ছিল এবং একদিন প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে কাঁদতে সে যখন চার্চের ভিতর প্রবেশ করে, তখন আমি দূর থেকে তাকে দেখতে পেয়ে তার পিছন পিছন চার্চের ভিতর প্রবেশ করি এবং সেখানে গিয়ে আমি দেখতে পাই এমিলি যখন যীশু খ্রিস্টের ক্রুশ চিহ্নটাকে স্পর্শ করার চেষ্টা করছিল, তখন কোনো এক অদৃশ্য শয়তানি শক্তি তার উপর প্রভাব ফেলে তার দেহকে বাঁকিয়ে দেয় যাতে সে স্পর্শ করতে না পারে। তখনই এমিলি আমার কাছে অনুরোধ করে যে দয়া করে আমাকে ছেড়ে যেও না। তাই আমি এমিলি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তার সাথেই ছিলাম এবং তার সাথে থাকতে থাকতে আমি অনুভব করেছিলাম যে ঈশ্বর ছাড়াও আরেকটি শক্তিশালী শয়তানি শক্তিও আমাদের আশেপাশেই থাকে। এখন এরিনও রাত 3টের দিকে এমিলির মতন একই ঘটনা অনুভব করতে শুরু করে, যেখানে ওর বাড়ির ঘড়িগুলো রাত 3টেতে বন্ধ হয়ে গিয়েছিল এবং এরিন একটা পোড়া গন্ধ পেয়ে রান্নাঘরে গিয়ে দেখে যে ঘরের আলো নিভে গিয়ে দরজাগুলো নিজে থেকেই খুলে যাচ্ছিল। এরিন তাই এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সেই রাতে আর ঘুমাতে পারে না। অন্যদিকে ফাদারও জেলে ওই শয়তানি শক্তির উপস্থিতি অনুভব করে। এরপর তিনি ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা শুরু করলে ওই শয়তানি শক্তিটি আবার ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে তাই এরিনের উঠতে দেরি হয়, আদালতে পৌঁছতে দেরি হয়ে যায়। আদালতে আরেকজন ডাক্তার সাক্ষী হিসেবে আসে, সেও একই কথা বলে যে ঠিক সময় চিকিৎসা শুরু হলে এমিলিকে বাঁচানো যেত। এখন এরিন এই শুনে খুব চাপে পড়ে যায়, কারণ সঠিক প্রমাণ না পেলে আর হয়তো সেই কেসটি জিততে পারবে না। এরিন ফাদার মুরকে জানায় যে তার রাতে ঘুম হয়নি, তাই আসতে একটু দেরি হয়ে গেছিল। তখন ফাদার এরিনের অবস্থা থেকে বলে, তুমি এমন একটি কেস নিয়েছো যেটা শয়তানি শক্তি ও শুভ শক্তির লড়াই, তাই তোমাকে আরও সাবধান হতে হবে, কারণ ওই শয়তানি শক্তি এখন তোমার উপরও আক্রমণ করার চেষ্টা করবে। এখন এরিন রাতে ঘরে ফিরে এসে তার সহকর্মীর সাথে আলোচনা করে যে আমরা মেডিকেল সায়েন্সের পথ দিয়ে গেলে জিততে পারছি না, তাহলে আমাদের এক্সরসিজম এবং শয়তানি শক্তির দিকটাও বিবেচনা করতে হবে, যাতে বিজ্ঞানের মাধ্যমে সেটিকে আদালতে তুলে ধরা যায়। এখন এই প্ল্যান অনুযায়ী পরের দিন এরিন এমিলির বয়ফ্রেন্ড জেসনকে ডেকে পাঠায়। জেসন জানায় যে আগের ঘটনার পর থেকে ধীরে ধীরে এমিলি কোনো কিছু খেতে পারত না এবং সারাক্ষণ প্রচণ্ড অস্বস্তিতে থাকতো। একদিন রাতে এমিলিকে যখন সে তার হোস্টেলে ছাড়তে যায়, এমিলিকে সঙ্গ দেওয়ার জন্য সে কিছুক্ষণ সেখানে থেকে যায়, কিন্তু জেগে উঠে মাঝরাতে জেসন দেখে যে এমিলির দেহের ওপর যেন অন্য কারো নিয়ন্ত্রণ হয়ে আছে এবং তার দেহ বীভৎসভাবে বিকৃত হয়ে আছে। এই অবস্থায় তাকে ধরে জেসন তার বাবার বাড়িতে নিয়ে আসে। এরপর আদালতে এমিলির বাবা বলে যে তিনি সঙ্গে সঙ্গে তাদের পরিবারের পুরোহিত ফাদার মুরকে ডেকে পাঠান এবং এরপর যখন এমিলির বোন তাকে ডাকতে যায়, সে দেখে যে এমিলি বসে বসে পোকা খাচ্ছিল এবং তাকে দেখে বিশ্রীভাবে এমিলি চিৎকার করে ওঠে এবং দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটতে থাকে।
এখন এমিলির বাবা এবং ফাদার মুর ওপরে ছুটে এসে দেখে যে এমিলির ওপর কোনো শয়তানি শক্তি নিয়ন্ত্রণ করে রেখেছে এবং সে প্রাচীন ল্যাটিন ভাষায় ফাদারের সাথে কথা বলছে। এরপর সে ফাদারের মুখেও নখ দিয়ে আঁচড় কেটে আক্রমণ করে। অর্থাৎ আমরা আদালতে দেখতে পাই যে এমিলির বাবা ফাদার মুরকে এখনও সমর্থন করছে। এরপর এরিন ডক্টর সাদিরাকে সাক্ষী হিসেবে ডেকে পাঠায়, যিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শয়তানি শক্তি এবং এক্সরসিজমের ওপর করা নামকরা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করত। ডক্টর সাদিরা এমিলির মৃত্যুর কারণ হিসেবে বলেন যে যখন কাউকে এক্সরসিজম করা হয় তখন ব্রেনের একটা অংশকে শয়তানি শক্তি থেকে আলাদা করে তার নিজের ওপর নিয়ন্ত্রণ করতে তাকে সাহায্য করা হয়। কিন্তু এমিলিকে দেওয়া ওই ডাক্তারি ওষুধটি খাওয়ার কারণে এমিলির ব্রেনে সেই অংশটা ঠিক সময় সাড়া দিতে পারেনি, কারণ ওই ওষুধটা খেলে রোগীদের ব্রেন নিস্তেজ হয়ে যায় এবং সে ওই সময় কোনো কিছু ভাবতে পারে না। তাই এই কারণে ওই শয়তানি শক্তি তার উপর প্রভাব বিস্তার করে তাকে মেরে ফেলে। কিন্তু যেহেতু এটা ডাক্তার সাদিরার নিজস্ব তত্ত্ব ছিল, তাই এই বক্তব্যটিও আদালতে প্রমাণরূপে গ্রাহ্য হয় না। এরপর হঠাৎ এরিন জানতে পারে যে এক্সরসিজম করার সময় ফাদার মুরের সাথে ডক্টর কার্টরাইট নামে একজন ডাক্তার উপস্থিত ছিল এবং তিনি নিজে সাক্ষী হিসেবে আসতে চেয়েছেন। এখন এরিন এটা শোনা মাত্র ফাদার মুরকে গিয়ে বলে যে আপনি আমাকে সব কিছু লুকিয়ে রেখেছেন কেন, এটা আগে জানাননি কেন? তখন ফাদার মুর বলে যে ওই ডাক্তার নিজেই আমাকে বলেছিল যে যেন ওনার উপস্থিতি কেউ জানতে না পারে, তাই আমি ওকে কথা দিয়েছিলাম বলে কাউকে জানাইনি। এখন এরিন ডক্টর কার্টরাইটের সাথে গিয়ে দেখা করে। ডাক্তার বলেন যে তিনি নিজে ফাদারের কথা মতন এমিলির সাথে দেখা করেছিলেন এবং তিনি এখনও ভাবেন যে তার ওখানে যাওয়া উচিত ছিল না, কারণ ওই সব ঘটনার পর থেকে তার সাথেও এমন কিছু ঘটছে যে তিনি বাধ্য হয়ে আবার ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য প্রতিদিন আবার চার্চে যেতে শুরু করেছেন। তিনি এমিলিকে পরীক্ষা করে বুঝেছিলেন যে এমিলির ভেতর অন্য এক কোনো শক্তি আছে যে তার উপর নিয়ন্ত্রণ করতে চাইছে, এবং সে যখন থাকতো না তখন এমিলি অন্য মানুষদের মতোই স্বাভাবিক ছিল এবং এমিলি নিজেও এই ব্যাপারটা জানতো। এবং যেহেতু ফাদার মুর এখন আদালতে হাঁটতে চলেছে, তাই আমি নিজে থেকেই সাক্ষী দিতে যাব বলে ঠিক করলাম। যাওয়ার সময় ডাক্তার কার্টরাইট এরিনকে একটা টেপ রেকর্ডার দিয়ে বলে যে এটা ফাদার মুর তাকে সাবধানে রাখতে বলেছিল, এখন এই বোঝাটা তোমার, এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। এরপর এরিন এই কথা শুনে জেলে ফাদার মুরের সাথে দেখা করে সব কিছু জানায়। ফাদার মুর এরিনকে আবার স্মরণ করিয়ে দেন যে যেহেতু তুমি শয়তানের বিরুদ্ধে লড়ছো, তাই ওই শয়তানি শক্তি তোমার ওপরও আক্রমণ করবে। তখন এরিন বলে যে জানি আমি, এবং এই কেস চলাকালীন একদিন যখন আমি হেঁটে রাস্তায় যাচ্ছিলাম তখন হঠাৎ রাস্তায় একটা লকেট খুঁজে পাই এবং তাতে আমার নামের প্রথম অক্ষরগুলো লেখা ছিল। আমি ভাবছিলাম এই পথে তো হাজার হাজার লোক যাচ্ছে, আমিই বা কেন খুঁজে পেলাম? হয়তো ঈশ্বরও চায় যে আমি এই কেসটা লড়ি। তখন ফাদার তাকে পরামর্শ দেন যে যদি এটা ঈশ্বরেরই ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমার ওই লকেটটি গলায় পড়ে নেওয়া উচিত। এরপর রাতে ঘরে যখন এরিন ঘুমিয়েছিল তখন হঠাৎই একটা আওয়াজ শুনে সে ঘুম থেকে উঠে পড়ে দেখে যে রাত 3টে বাজে এবং সে উঠে বুঝতে পারে যে এক্সরসিজম করার সময় এমিলির গলার আওয়াজ কোথাও একটা থেকে শোনা যাচ্ছিল। সে গিয়ে দেখে যে ডাক্তারের দেওয়া টেপ রেকর্ডারটা আপনা থেকেই চালু হয়ে গিয়েছে। এখন এটা থেকে এরিন খুব ভয় পেয়ে যায় এবং যদিও সে নাস্তিক ছিল তবু এই সময় সে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে। পরের দিন সকালে আদালতে ফাদার মুরকে ডাকা হয় এবং তিনি এমিলির সাথে কী হয়েছিল সেটাই বলতে থাকেন। ফাদার বলেন যে চার্চের থেকে এক্সরসিজমের অনুমতি পাওয়া মাত্রই সেই দিন রাতে আমি যখন রোমান মতে এক্সরসিজম কীভাবে করতে হয় সেই বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ কিছু পোড়া গন্ধ পেয়ে আমি রাত 3টের সময় জেগে উঠি এবং পরে আমি জানতে পারি যে এমিলিও হোস্টেলে সেই একই রকম পোড়া গন্ধ পেয়ে রাতে জেগে উঠেছিল। ফাদার জানায় যে এই রাত 3টে হলো শয়তানি শক্তির আগমনের আসল সময়, কারণ মনে করা হয় যেহেতু দিনের বেলা 3টের সময় যীশুখ্রিস্ট মারা গিয়েছিল, তাই শয়তান তাকে উপহাস করার জন্য ঠিক এর বিপরীত সময় অর্থাৎ রাত 3টের সময় উপস্থিত হয়। এখন আমি ওই গন্ধ অনুসরণ করে গিয়ে দেখি যে কোনো কিছুই পুড়ছিল না এবং হঠাৎ আমার মাথাটা একটু ঘুরে যায় এবং দেখি চারিদিকে কালো একটা ছায়া ছড়িয়ে পড়ছে। আমি তখন ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলে সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। তখন আমি যা হোকভাবে সিঁড়ি দিয়ে নেমে চার্চের বাইরে বেরিয়ে আসি এবং তখন কালো কাপড়ে মোড়া একটি ছায়া আমি আমার সামনে দেখতে পাই। এই সময় বিপক্ষের উকিল থমাস বলে যে এগুলি কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। তখন এরিন সেই টেপ রেকর্ডারটা আদালতের সামনে দেয়। এখন ফাদার বলেন যে এক্সরসিজমের সময় এইটা দিয়ে রেকর্ড করা হয়েছিল। এখন যখন সেই টেপ রেকর্ডারটা বাজানো হয় তখন আমরা এক্সরসিজমের সময় কী ঘটেছিল আমরা বুঝতে পারি। এক্সরসিজমের সময় এমিলি যে এটাতে সম্মতি জানিয়েছিল, এমিলির বাবা, তার বয়ফ্রেন্ড জেসন, ফাদার মুর এবং ডক্টর কার্টরাইট সেখানে উপস্থিত ছিল। এক্সরসিজম শুরু হওয়ার পর এমিলির তার নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং সে নিজের হাত ছাড়িয়ে অন্য ভাষায় কথা বলতে থাকে। তারপর সে দুটো হাত ছাড়িয়ে সেখান থেকে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পাশের ঘোড়া রাস্তা বলে চলে যায়। সকলে তার পিছু করে সেখানে পৌঁছায়। ফাদার মন্ত্র উচ্চারণ করে তার ভেতর থাকা শয়তানের নাম জিজ্ঞাসা করে এবং এখানে এমিলি বিভিন্ন গলার স্বরে এবং বিভিন্ন ভাষায় কথা বলছিল এবং এখানে আমরা জানতে পারি যে তার মধ্যে 6 জন শয়তানি শক্তি একসাথে প্রবেশ করেছে এবং তাদের মধ্যে যে প্রধান, যে তার নাম বলল লুসিফার। এখন এমিলির মধ্যে থাকা শয়তানি শক্তি
আশেপাশে থাকা জীবজন্তুদের ওপর প্রভাব বিস্তার করে বাকি সকলের ওপর আক্রমণ করতে শুরু করে। এর ফলে ফাদার মুরকে বাধ্য হয়ে এক্সরসিজমের পুরো প্রক্রিয়া অসম্পূর্ণ রেখে মাঝপথেই থামতে হয়। তারপর এমিলিকে তার ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। এরপর থেকে মারা যাওয়ার আগে পর্যন্ত এমিলি খুব অদ্ভুত আচরণ করত, যেমন দেওয়ালে আঁচড় কাটত বা দেওয়ালে কামড়ানোর চেষ্টা করত, যার ফলে তার অনেক কটি দাঁতও ভেঙে যায় এবং সে কিছুই খেতে চাইতো না। তারপরে তার উপর আর কোনো দিন এক্সরসিজম করা হয়নি, কারণ এক্সরসিজম করতে গেলে সেই মানুষটির অনুমতি নিতে হয়, যেটা এমিলি তারপরে আর দেয়নি। এরপর এরিন ফাদারকে জিজ্ঞাসা করে, আপনি কি এমিলিকে ওষুধ খেতে বারণ করেছিলেন? ফাদার বলে যে এমিলি আমাকে নিজেই বলেছিল ওষুধের কোনো প্রভাব সে নিজে বুঝতে পারত না, তাই আমরা দুজনেই ঠিক করি ওষুধ বন্ধ করে শুধুমাত্র বিশ্বাসের ওপর ভিত্তি করে এই পরিস্থিতি থেকে বের হতে হবে। এরপর বিরোধী পক্ষের উকিল থমাস বলে যে এমিলিকে যে ধর্মীয় স্কুলে পড়াশোনা করানো হতো সেখানেই সবকটি ভাষা শেখানো হতো, যেগুলি সে সেই এক্সরসিজমের সময় বলেছিল। এবং আমরা জানি যে কোনো মানুষই দুরকম স্বরে কথা বলতে পারে, তাই এই টেপ রেকর্ডার দিয়ে প্রমাণ হয় না যে সেখানে সত্যি সত্যি কোনো শয়তানি শক্তির অস্তিত্ব ছিল। এখন এরিনের সহকর্মী এসে তাকে জানায় যে তাদের পরবর্তী সাক্ষী ডাক্তার কার্টরাইটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এরিন আবার আদালতের কাছে আরেকটা দিন সময় চেয়ে নেয়। এখন এরিন যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় ডাক্তার কার্টরাইটকে দেখতে পায়। ডাক্তার তাকে বলে যে আমি দুঃখিত, আমি আর সাক্ষী দিতে পারবো না, কারণ আমি সেই ভয়ানক শয়তানকে নিজের চোখের সামনে দেখেছি। এই বলে ডাক্তার কিছু একটা দেখে হঠাৎ করে ভয় পেয়ে যখন পিছনে যেতে চায় তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এখন এটি দেখার পর যখন সব আশা হারিয়ে এরিন বসেছিল, তখন তার কোম্পানির বস এসে তাকে বলে যে চারিদিকে একটাই কথা হচ্ছে, ফাদার আর শয়তানি শক্তির মুখোমুখি হওয়ার কথা, যেটা চার্চ কোনোদিনই চায়নি যে এই ব্যাপারগুলি জনসম্মুখে আসে, আর এই জন্যই তোমাকে চার্চ নিয়োগ করেছিল। তাই এরিন যদি আর ফাদার এবং এইসব শয়তানি শক্তি নিয়ে আদালতের সামনে উপস্থিত করে এবং জনগণের হাসির খোরাক করে, তাহলে এরিনকে কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখন এরিন জেলে এসে কাঁদতে কাঁদতে ফাদার মুরকে ডাক্তারের মারা যাওয়ার ঘটনাটি বলে এবং এরিন জানায় যে আমরা কেসটা হেরে গেছি, কারণ একমাত্র ডাক্তারই ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল যে আমাদের জেতাতে পারত। কিন্তু ফাদার মুর বলে যে তুমিই তো একবার বলেছিলে যে ঈশ্বর আমাদের সাথে আছে এবং আমরা ঠিক পথে এগোচ্ছি, তাহলে এখন কেন তোমার পথ থেকে তুমি সরে যাচ্ছ? তুমি শুধু একবার আমাকে এমিলির জীবনে ঘটে যাওয়া সত্যিটা আদালতে সকলের সামনে বলতে দাও। কিন্তু এরিন তার চাকরি যাওয়ার ভয়ে রাজি হচ্ছিল না। তখন ফাদার বলে যে কোর্টে আমি যখন রাত 3টের কথা বলছিলাম তখন আমি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম যে একই ঘটনা তোমার সঙ্গে শুরু হয়ে গিয়েছে, এবং এই সব ঘটনা তখনই থামবে যখন এমিলির জীবনের গল্প আমি আদালতের এবং জনগণের সকলের সামনে তুলে ধরতে পারবো। এখনও যদি তুমি ঠিক করতে না পারো যে তোমার কি করা উচিত, তাহলে তুমি এই চিঠিটি পড়ে দেখো। এই বলে একটা চিঠি ফাদার এরিনের হাতে তুলে দেয়। এরিন ঘরে ফিরে এসে ফাদারের দেওয়া সেই চিঠিটি খুব মনোযোগ সহকারে পড়ে এবং আমরা পরের দিন সকালে দেখতে পাই সে কিছু একটা ভেবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আদালতে প্রবেশ করেছে এবং তার গলায় সেই চেনটি ঝোলানো ছিল, যেটি সে পথে কুড়িয়ে পেয়েছিল এবং যেটাকে সে ঈশ্বরের সংকেত বলে মনে করছিল। এখন এরিন এসে প্রথমে ফাদার মুরকে তার সাক্ষী হিসেবে ডাকে এবং এটি দেখে তার বস রেগে আদালত থেকে বেরিয়ে যায়। কিন্তু এরিন এইসব গুরুত্ব না দিয়ে এরিন ফাদারকে সরাসরি জিজ্ঞাসা করে, এমিলি যেহেতু একজন খুব ভালো মানুষ ছিল, তাহলে ঈশ্বর কী করে এরকম একটা ভালো মানুষের সাথে এরকম একটা ভয়ানক ব্যাপার ঘটতে দিল? ফাদার বলে যে এমিলি যেদিন মারা গিয়েছিল তার আগের দিন সে আমার সাথে দেখা করে এই চিঠিটি আমাকে দিয়েছিল, যাতে সে তার সমস্ত কথা লিখে গিয়েছিল এবং এটাতে সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এই বলে ফাদার এমিলির লেখা চিঠিটি পড়তে শুরু করে। চিঠিতে এমিলি বলে যে এক্সরসিজমের ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টা পর যখন সে গভীর নিদ্রা থেকে জেগে ওঠে, তখন সে কিছু একটা আওয়াজ শুনতে পেল, যেখানে তার নাম ধরে কেউ একজন ডাকছিল। সে সেই আওয়াজ অনুসরণ করতে করতে বাইরে একটি গাছের তলায় একটি স্থানে পৌঁছলো, যেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যে এমিলির আত্মা তার দেহ থেকে বেরিয়ে সামনে কারোর সাথে কথা বলছিল। এমিলির আত্মা দেখছিল যে পিছনে তার দেহটা তখনও যন্ত্রণায় ছটফট করছে এবং চিঠিতে লেখা ছিল যে সে সামনে মাদার মেরির সাথে কথা বলছিল এবং এমিলি মাদার মেরিকে জিজ্ঞাসা করে যে কেন আমি এত কষ্ট ভোগ করছি। তখন মাদার মেরি তাকে বলে যে স্বর্গ থেকে ঈশ্বর তোমার সব কষ্টই দেখতে পাচ্ছে এবং শয়তান এখনও তোমার দেহে বাস করছে। এই মুহূর্তেই তুমি তোমার দেহ ত্যাগ করে শান্তিপূর্ণভাবে আমার সাথে স্বর্গে চলে যেতে পারো, অথবা তুমি তোমার দেহে থেকে এই অসহ্য যন্ত্রণা ভোগ করতে পারো। কিন্তু তুমি এই যন্ত্রণা ভোগ করলে তোমার যন্ত্রণার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারবে আত্মাদের জগতের অস্তিত্বের কথা এবং ঈশ্বর ও শয়তানি শক্তির অস্তিত্বের কথা। এখন তুমি ঠিক করো কোনটা গ্রহণ করবে। এমিলি শেষ পর্যন্ত নিজের সুখের কথা না ভেবে ঠিক করে যে শয়তানি শক্তি এই পৃথিবীতে থাকা একটা সত্যি কথা, আর যারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখে না তারা আমার অবস্থা দেখে ঈশ্বরকে আবার মানতে শুরু করবে। তাই এটা প্রমাণ করার জন্য সে সেই অসহ্য যন্ত্রণার পথ বেছে নেয় এবং তার হাতে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধের সময় যেরকম চিহ্ন ফুটে উঠেছিল সেই একই চিহ্ন কিছু দিনের জন্য ফুটে ওঠে। কিন্তু বিপক্ষের উকিল থমাস এইসব কিছুই মানতে রাজি হয় না। সে বলে এমিলির হাতের ওই চিহ্ন ফুটে উঠেছিল কাঁটা তারের বেড়ায় হাত দেওয়ার জন্য
এবং এতেও প্রমাণ হয় না যে ফাদার নির্দোষ। এখন এরিন প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সে উঠে জুরির সদস্যদের উদ্দেশ্যে বলে যে ঈশ্বর বা শয়তানের অস্তিত্ব আদৌ আছে কিনা আমরা জানি না, তাই আপনারা হয়তো সন্দেহ করতে পারেন যে ফাদার এমিলিকে মেরে ফেলেছে কিনা, কিন্তু আপনারা এটা সন্দেহ করতে পারেন না যে ফাদার এমিলিকে সাহায্য করেছে। ফাদার এমিলিকে বাঁচাতে নিজের সবটুকুই দিয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সব কিছু শোনার পর কিছুক্ষণ পর আদালত সিদ্ধান্ত ঘোষণা করলো, আর জুরির সদস্যরা এখানে ফাদার রিচার্ড মুরকে এমিলির মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে। তখন জুরির সদস্যরা বিচারককে আরেকটা পরামর্শ দেয় এবং বলে যে আমরা মেনে নিচ্ছি ফাদার দোষী, কিন্তু ফাদার মুর যিনি এই পুরো ঘটনায় এই কদিন জেলে কাটিয়েছিলেন তার সেই জেলখানায় কাটানোর দিনগুলোই ফাদারের সাজা হিসেবে নেওয়া হোক। এই কথায় বিচারকও সম্মত হন এবং ফাদার মুরকে দোষী সত্ত্বেও আজকের দিনে সসম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হয়। এরপরে দেখানো হয় এরিনের বস তার কাছে আবার পদোন্নতির প্রস্তাব নিয়ে এলেও এরিন তাতে আর রাজি হয় না এবং শেষ পর্যন্ত সে ফাদারের সাথে গিয়ে এমিলির কবরে তার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করে আসে। এরপর সিনেমার শেষে আমাদেরকে জানানো হয় যে এমিলির কবর দেওয়া স্থানটি এখনও পবিত্র স্থান হিসেবে ভাবা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষই সেখানে সেটি দেখতে আসে এবং এরিনের কেস ফাইল থেকে পাওয়া তথ্যগুলির উপর ভিত্তি করেই এই সিনেমাটি নির্মিত হয়েছে এবং এরপরেই সিনেমাটি এখানেই শেষ হয়।